আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের লেকচার 15তে। আমাদের আজকের আলোচনার বিষয় বেনজিন বলয়ের অর্থ প্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক সম্পর্কে। বেনজিনের গঠনটা যদি আমরা খেয়াল করি তাহলে তোমরা দেখবে বেনজিনে আমরা 6টি কার্বনের একটি গঠন দেখতে পাই, 1 2 3 4 5 6। এখন যদি বেনজিন বলয়কে মাঝ বরাবর কাটা হয় তাহলে উভয় দিকের যে কাঠামোটা রয়েছে সেটা দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং উভয় দিকে একই ধরনের প্রতিসমতা আমরা খুঁজে পাই। এ কারণে দেখা যায় বেনজিন বলয়ের 2 নম্বর পজিশন এবং এই দিকের 2 নম্বর পজিশন, এই দুইটা পজিশনে কে আমরা নাম দিয়েছি অর্থ, এবং 3 এই দুই পজিশনকে নাম দিয়েছি মেটা, এবং 4 নম্বর পজিশনকে নাম দেওয়া হয়েছে প্যারা। মোট কথা হলো বেনজিনের 1 নম্বর কার্বন থেকে 2 নম্বর কার্বনের অবস্থান হচ্ছে অর্থ, 3 নম্বর কার্বনকে বলা হচ্ছে মেটা এবং 4 নম্বর কার্বনকে বলা হচ্ছে প্যারা। যেহেতু এপাশ এবং ওপাশ অনেকটা একই রকম, এ কারণে এখানেও আমরা মেটা অবস্থান ধরছি এবং এই অবস্থান থেকেও আমরা অর্থ ধরছি। যেহেতু 1 নম্বর কার্বনের উভয় পাশে এই অবস্থানটা রয়েছে, আবার 4 নম্বর কার্বনের উভয় পাশের এই অবস্থানটাকে আমরা মেটা ধরছি, এর উভয় পাশের এই অবস্থানটাকে অর্থ ধরা হচ্ছে। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক হিসেবে বেনজিন বলে যদি প্রথম প্রতিস্থাপক হিসেবে কোনো অ্যালকাইল গ্রুপ, ফেনো, তারপর হাইড্রোক্সি গ্রুপ, অ্যামিন গ্রুপ উপস্থিত থাকে, এখানে কতগুলো গ্রুপের নাম হয়, যেমন হচ্ছে অ্যামিন গ্রুপের মধ্যে হাইড্রোজেনটাকে যদি আমরা সরিয়ে দিই, হাইড্রোজেনটাকে অ্যালকাইল মূলক দিয়ে প্রতিস্থাপক হতে পারে একটি অথবা 2টি অ্যালকাইল মূলক দিয়ে প্রতিস্থাপক হতে পারে, তারপর হ্যালোজেন মূলক থাকতে পারে। এই ধরনের কোনো মূলক যদি আগে থেকে উপস্থিত থাকে তাহলে বিক্রিয়ার শেষে কোনো প্রতিস্থাপক এসে অবশ্যই সেটা অর্থ এবং প্যারা অবস্থানে স্থান নেবে, মেটা অবস্থানে তারা কখনোই যাবে না। এবং যাদের উপস্থিতির কারণে এই বিক্রিয়াগুলো অর্থ এবং প্যারা অবস্থানে পৌঁছালো তাদেরকে আমরা সাধারণত বলবো অর্থ এবং প্যারা নির্দেশক। এবার আসো বেনজিন বলয়ের সক্রিয়তা কিভাবে বৃদ্ধি পায়। অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপগুলো হ্যালোজেন পরমাণু ছাড়া বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এবং বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় করে ফেলে। বেনজিনে যদি কোনো ধরনের অর্থপ্যারা নির্দেশক গ্রুপ থাকে তাহলে তাদের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়। ধরো 1 নম্বর পজিশনে যদি কোনো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ থাকে, সেক্ষেত্রে এখানের যে ইলেকট্রন ঘনত্ব নর্মাল বেনজিনে থাকবে, অর্থপ্যারা নির্দেশক যুক্ত গ্রুপে ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেটা অনেক বেশি সক্রিয় হবে। এই গ্রুপগুলোকে সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ বলে, তাই বেনজিন অপেক্ষা দ্রুত গতিতে সম্পন্ন হয় এবং কম তাপমাত্রায় বিক্রিয়াগুলো। এরপরে আমরা দেখি ফেনলের OH মূলক বেনজিন বলয়ের মাথায় 1 নম্বর কার্বনে যদি হাইড্রোক্সিল মূলক থাকে সেই যৌগটার নাম হয়ে যায় ফেনল। ফেনলের OH মূলক অর্থপ্যারা নির্দেশক। সেটা কিভাবে অর্থপ্যারা নির্দেশক, কিভাবে এই কাজগুলো হচ্ছে সেটা আমরা দেখব। OH মূলক বেনজিন বলয়ের সাথে রেজোনেন্সের কারণে বেনজিন বলয়ে 2 4 6 অবস্থানে, অর্থাৎ অর্থ প্যারা এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয়। এই যে কাঠামোটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফেনলের অনুরণন কাঠামো অথবা রেজোনেন্স স্ট্রাকচার। এটাকে কেন রেজোনেন্স স্ট্রাকচার বলা হচ্ছে, কারণ আমি আগেই বলেছি যে OH মূলক, এই মূলকগুলো অর্থপ্যারা নির্দেশক। এই মূলকগুলোর উপস্থিতির কারণে বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। আমরা এই অনুরণন কাঠামো দিয়ে এটা বোঝার চেষ্টা করব যে ফেনলের এই হাইড্রোক্সিল মূলকটার উপস্থিতির কারণে এটা কিভাবে অনুরণন কাঠামো বৃদ্ধি করে। প্রথমেই দেখো ফেনল, আমরা প্রথমে একটা বেনজিন বলয় এঁকে নিব যেখানে আমরা 3টা ত্রিবন্ধন থাকবে এবং যে অক্সিজেন রয়েছে আমরা জানি অক্সিজেনের মাথায় সবসময় 2টা মুক্তচর ইলেকট্রন থাকে। যেহেতু মুক্তচর ইলেকট্রন রয়েছে, অক্সিজেন তার এই মুক্তচর ইলেকট্রন এই বন্ধনে দান করে দিবে এবং এখানে যখন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে তখন এই কার্বনের 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনের মাঝখানে যে পাই বন্ধনটা ছিল সেই পাই বন্ধনটা শিফট হয়ে এখানে এই ইলেকট্রনটা এইখানে এসে অবস্থান করবে, শুধুমাত্র তার যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গিয়েছিল সেটাকে ডিক্রিজ করার জন্য। তাহলে আমরা এই অবস্থানটার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের এখন ডাবল বন্ড হয়ে যাচ্ছে। কেন হলো? কারণ অক্সিজেন তার মুক্তচর ইলেকট্রনটা এখানে দিয়ে দিয়েছে। এখানের পাই বন্ধনটা চলে গেল, যেখানে ছিল কিন্তু এখানে পাই বন্ধনটা চলে গেল। চলে যাওয়ার কারণ কি? কারণ এই পাই বন্ধনটা এখানে চলে গিয়েছে কারণ এখানে অক্সিজেনের একটা দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে যেটা শুরুতে ছিল না, ফলে এখানে একটা ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে। পরের ধাপগুলো শুধুমাত্র আমরা
একটা একটা করে ইলেকট্রনগুলোকে শিফট করব। এই ঋণাত্মক যেই চার্জটা আছে সেটা এই কার্বন এই 2, 3 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের মাঝখানে এসে দ্বিবন্ধনের সৃষ্টি করবে, এখানে একটা পাই বন্ধনের সৃষ্টি করবে। ফলে আগে থেকে এখানে যে পাই বন্ধনটা রয়েছে সেই পাই বন্ধনটা এখন এই কার্বনে 4 নাম্বার কার্বনের মাথায় গিয়ে শিফট হবে। আমরা দেখি যা বললাম সেটা কি হলো, এখান থেকে আসলো, এখানে আমাদের পাই বন্ধন তৈরি হলো। এখানে আগে থেকে যে পাই বন্ধনটা ছিল সেটা ভেঙে এখানে ঋণাত্মক আয়ন হিসেবে থাকবে। এখন আবার একটা শিফটিং হবে, আবার এই ঋণাত্মক আয়নটা এই খালি জায়গায় এসে একটা পাই বন্ধনের সৃষ্টি করবে এবং আগে থেকে এই থাকা পাই বন্ধনটা আবার একটা ঋণাত্মক আয়নের সৃষ্টি করবে এবং এই অবস্থানটা আবার পরিবর্তন হবে এবং পরিবর্তন হয়ে পরবর্তীতে এই ঋণাত্মক যেই আয়নটা সৃষ্টি হলো সেটা আবার এখানে একটা পাই বন্ধনের সৃষ্টি করবে এবং এখানে যখন পাই বন্ধনের সৃষ্টি হবে তখন অটোমেটিক্যালি অক্সিজেনের যে ডাবল বন্ডটা ছিল সেটা ভেঙে অক্সিজেনের মাথায় আবার ফেরত যাবে। ফলে লাস্ট যে স্ট্রাকচারটা তৈরি হলো সেটা হলো এটা। এবার দেখো এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? সম্পূর্ণ একই ধরনের স্ট্রাকচার। এবার দেখো আমাদের শুধুমাত্র 1, 2, 3 যেই 3টা পাই বন্ধন ছিল সেই 3টা পাই বন্ধন শুধু শিফটিং হয়েছে। এখানে পাই বন্ধন ছিল, এখানে কোনো পাই বন্ধন নেই, পাই বন্ধন চলে এসেছে এখানে, আবার এখানে এখানে। এবার যদি আমরা খেয়াল করি এই পাই বন্ধনটা সঞ্চরণশীল হিসেবে ছিল, এ কারণে আমরা এখানে একটা বেঞ্জিনের যেই ভেতরে যে কাঠামোটা চাকরিক কাঠামোটা সেটাকে দেখানোর জন্য আমরা এখানে একটা একটা ডটেড লাইন দিয়ে দেখালাম। আর অক্সিজেনের এই স্ট্রাকচারটাও বারবার যেহেতু শিফট হচ্ছে, আবার এখানে যখন অক্সিজেনটা চলে আসলো তখন আবার এখান থেকে ইলেকট্রন এসে অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি করবে, এ কারণে এখানেও আমরা একটা ডটেড লাইন দিই। এবং অক্সিজেনের মাথায় যেহেতু ইলেকট্রনটা চলে যাচ্ছে এ কারণে তখন অক্সিজেনের মাথায় ডেল্টা প্লাস চার্জ হবে এবং এই অবস্থানগুলোতে ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস অবস্থান তৈরি হবে। কোন কোন অবস্থানে ডেল্টা মাইনাস তৈরি হলো সবাই খেয়াল করো যে প্রথম রেজোনেন্স কাঠামোতে এই অবস্থানে, দ্বিতীয় রেজোনেন্স কাঠামোতে প্যারা অবস্থানে, তৃতীয় রেজোনেন্স কাঠামোতে আবার একটা অর্থ পজিশনে ডেল্টা মাইনাস চার্জের সৃষ্টি হয়েছে। এই হলো আমাদের ফেনলের অনুরণ কাঠামো। এই অনুরণ কাঠামো থেকে আমরা সামারি কী করতে পারি? আমরা এটাই বলতে পারি যে হাইড্রোক্সিল মূলকের উপস্থিতির কারণে ফেনলের যে অনুরণ স্ট্রাকচারটা হয় সেখানে দেখা যায় দুইটা অর্থ এবং এই প্যারা 2, 4 অথবা এটাকে যদি আমরা 2 না বলে 6 বলি যে 1, 2, 3, 4, 5, 6 2, 4, 6 এই অবস্থানগুলোতে ফেনলের অনুরণ কাঠামোতে ইলেকট্রন ঘনত্বটা সবচেয়ে বেশি থাকে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে ফেনলের সাথে যদি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটনা হয় তাহলে নাইট্রিক অ্যাসিডের নাইট্রেট মূলকটি এখন কোথায় যুক্ত হবে? প্রতিস্থাপক হিসেবে আগে থেকে আমাদের হাইড্রোক্সিল মূলকটা অবস্থান করছে। আমরা জানি হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, তাহলে নাইট্রো গ্রুপটাকে কখনোই আমি মেটা পজিশনে ঢোকাবো না, নাইট্রো গ্রুপটাকে আমাকে অবশ্যই অর্থ পজিশনে ঢোকাতে হবে। অর্থ পজিশনে যদি ঢুকাই তাহলে হচ্ছে এর নাম হয়ে যাবে অর্থ নাইট্রোফেনল। আবার এটা প্যারা পজিশনে হতে পারে প্যারা নাইট্রোফেনল, তার মানে অর্থ নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনলের একটা সংমিশ্রণ তৈরি হবে। আবার দেখো ফেনলের সাথে যখন ব্রোমিনের বিক্রিয়া হচ্ছে তখন 2, 4, 6 ট্রাই ব্রোমোফেনল তৈরি হচ্ছে। ব্রোমিন অনেক বেশি সক্রিয় হওয়ার কারণে এক ধাপেই এটা 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে এবং যেহেতু ব্রোমিন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক মৌল এ কারণে সে এক ধাপেই এই স্ট্রাকচারটা তৈরি করে যেটা নাম হচ্ছে 2, 4, 6। 2 হলো এই ব্রোমিনের জন্য, 3 নাম্বার পজিশন খালি, 4 নাম্বার পজিশনে আবার একটা ব্রোমিন এ কারণে 4, 6 নাম্বার পজিশনে আবার একটা ব্রোমিন এ কারণে 6। যেহেতু 3টা ব্রোমিন ট্রাই ব্রোমোফেনল আগে, কারণ আমাদের যে অরিজিনাল যৌগটা ছিল সেটা ছিল ব্রোমিন, হাইড্রোজেন ব্রোমাইড। ছোট্ট একটা শর্ট নোট যদি আমরা দেখি যে চক্র বলতে বেঞ্জিন চক্রটাতে যদি সরাসরি যুক্ত যে পরমাণুগুলো থাকে, যেমন আমাদের এখানে ফেনলে হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে, তারপর অ্যামিনে NH2 গ্রুপ যুক্ত থাকে, টলুইনে CH3 গ্রুপ যুক্ত থাকে, এই যেই যুক্ত গ্রুপগুলো রয়েছে কোনো পাই বন্ধন যদি না থাকে
তার মানে যুক্ত যে গ্রুপগুলো থাকে তাদের মধ্যে যদি আমাদের বলয়ের সাথে সরাসরি কোনো পাই বন্ধন বা ডাবল বন্ড না থাকে, সেক্ষেত্রে তারা অবশ্যই অর্থপ্যারা নির্দেশক হবে। কিন্তু যদি পাই বন্ধন থাকে তখন সেই গ্রুপটা হয়ে যাবে মেটা নির্দেশক। এটা হলো যে অর্থ এবং প্যারা নির্দেশক যদি আমার একান্তই মনে না থাকে তাহলে চেনার একটা ছোট্ট উপায়। যদি এখানে বেঞ্জিন বলয়ের সাথে কোনো একটা প্রতিস্থাপক আগে থেকেই যুক্ত থাকে, আমার সেটা যদি দ্বিবন্ধনে যুক্ত থাকে তাহলে মনেই ধরেই নিতে হবে সেটা মেটা নির্দেশক। আর যদি একক বন্ধনে থাকে, কোনো পাই বন্ধন না থাকে, সেক্ষেত্রে তাকে আমরা অর্থপ্যারা নির্দেশক বলব। এবার আমরা দেখব এনিলিনের অর্থপ্যারা নির্দেশক কীভাবে এটা কাজ করে। সবাই একটু খেয়াল করবে, এই অর্থপ্যারা নির্দেশক যদি তোমাকে যে কোনো গ্রুপ দিয়েই দেওয়া হোক, আমরা বইয়ে আমি এই লেকচারটাতে ফেনলের তারপরে অ্যামিনেরটা পড়াচ্ছি, পরবর্তী লেকচারে তোমাদেরকে টলুইনটা পড়াবো, নাইট্রোমূলক পড়াবো। সেক্ষেত্রে তোমরা সবসময় খেয়াল করবে যে অর্থপ্যারা নির্দেশক যারা আছে তাদের সবসময়ই 2, 4, 6 এই পজিশনটি ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। অক্সিজেনের ক্ষেত্রে কী হয়েছিল, অক্সিজেনের যেই মাথায় যে মুক্তজোড় ইলেকট্রনটা ছিল সেটা তার এই কার্বনের বন্ধনকে দিয়ে দিয়েছিল। ঠিক তেমনিভাবে এখানেও অ্যামিন তার মাথার মুক্তজোড় ইলেকট্রনকে এখানে দিয়ে দিবে, এবং এই বন্ধনের এখানে যে আমাদের পাই বন্ধনটা রয়েছে সেটা এখানে ঋণাত্মক চার্জ হিসেবে চলে যাবে, কারণ অলরেডি এখানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গিয়েছে। যখন এখানে ইলেকট্রন ডেন্সিটি এখানে ডাবল বন্ড হয়ে গেল, নাইট্রোজেন তার মুক্তজোড় হারিয়ে ফেললো, এ কারণে তার মাথায় হয়ে যাবে প্লাস চার্জ, এবং এখানে একটা ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। এই ঋণাত্মক চার্জ এই কার্বনের মধ্যে এখন একটা পাই বন্ধনের সৃষ্টি করবে, এবং আগে থেকে থাকা পাই বন্ধন প্যারা পজিশনে গিয়ে একটা ঋণাত্মক চার্জের সৃষ্টি করবে। এই অবস্থানে এই ঋণাত্মক চার্জটা আবার এখানে একটা পাই বন্ধনের সৃষ্টি করবে, এবং আগে থাকা পাই বন্ধন এই অর্থ পজিশনে আবার একটা ঋণাত্মক চার্জের সৃষ্টি করবে, এবং সেই ঋণাত্মক চার্জ আবার এখানে পাই বন্ধনের সৃষ্টি করবে, এবং এইটার পাই বন্ধন সৃষ্টি হওয়ার কারণে এইখানে যে আগে থেকে দ্বিবন্ধন ছিল সেটা ভেঙে গিয়ে আবার নাইট্রোজেনের মাথায় মুক্তজোড় হিসেবে থাকবে। এবার যদি খেয়াল করো 1 নম্বর পজিশন এবং আমাদের এটা হচ্ছে 5 নম্বর রেজোনেন্স কাঠামো, যদি খেয়াল করি শুধুমাত্র পাই বন্ধনগুলো শিফটিং হয়েছে, আর NH2 যে স্ট্রাকচার মুক্তজোড় ছিল সেটা আবার ফিরে এসেছে, যেটা প্রথমে ডাবল বন্ড হয়ে গিয়েছিল সেটা এখানে আবার ফেরত এসেছে, এবং বাকি যে আমাদের স্ট্রাকচারটা ছিল পাই বন্ধন সেটা শুধুমাত্র শিফটিং হয়েছে। এমন দেখা যাচ্ছে অর্থ মানে হচ্ছে 2, 4, 6 এই তিনটা পজিশনে ইলেকট্রন ঘনত্বটা বেড়ে গিয়েছে। এটা হলো এনিলিনের অনুরণ কাঠামো অথবা রেজোনেন্স স্ট্রাকচার, যেটা আমাদের ফেনলের একদম সম্পূর্ণ অনুরূপ। এখন আমরা এনিলিনের ছোট দুইটা বিক্রিয়া যদি দেখি, অ্যানিলিন যখন হ্যালোজেনেশন হয়, মানে অ্যানিলিনের সাথে যখন হ্যালোজেনের বিক্রিয়া হয়, সেটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে। আমরা ধরে নিতে পারি সবসময় একই ধরনের বিক্রিয়া হয়, কিন্তু ব্রোমিনটা আস্তে আস্তে যেহেতু আমাদের গ্রুপের নিচের দিকে গেলে সক্রিয়তা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ক্লোরিনের তুলনায় ব্রোমিন সক্রিয়তা বৃদ্ধি হওয়ার কারণে ব্রোমিন এখানে 2, 4, 6 এই তিনটা পজিশনে একবারই এই যৌগটা তৈরি করে। আর অপরদিকে যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া হয় তখন অর্থ এবং প্যারা দুটা উৎপাদ খুব তাড়াতাড়ি তৈরি, মানে দুইটা আলাদা উৎপাদ তৈরি হয়। অর্থাৎ হচ্ছে অ্যামিনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া হয় অর্থ ক্লোরো অ্যামিন, প্যারা ক্লোরো অ্যামিন, দুটা আলাদা উৎপাদ তৈরি হচ্ছে। যখন ব্রোমিনের সাথে হচ্ছে তখন তৈরি হয়ে যাচ্ছে 2, 4, 6 ট্রাইব্রোমো অ্যানিলিন। এখানে তৈরি হয়েছিল অর্থ ক্লোরো অ্যানিলিন, প্যারা ক্লোরো অ্যানিলিন, আর এখানে তৈরি হয়েছে 2, 4, 6 ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি হয়েছে। কেন তৈরি হলো? কারণ হলো ফেনলের মতো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে অধিক সক্রিয় অ্যানিলিন লাল বর্ণের ব্রোমিন পানির সাথে দ্রুত প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এবং একই সাথে দুটি অর্থ এবং একটি প্যারা অবস্থানে ব্রোমিন প্রবেশ করে, ফলে 2, 4, 6 ট্রাইব্রোমো অ্যানিলিন অথবা এই যৌগটার আরেকটা নাম হচ্ছে ফিনাইল অ্যানিলিন তৈরি করে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে অর্থ এবং প্যারা দুইটা প্রোডাক্ট আলাদা হয়, আর ব্রোমিনের ক্ষেত্রে অর্থ এবং প্যারা অবস্থানে, অর্থ অবস্থানে দুইটি, প্যারা অবস্থানে একটা ব্রোমিন প্রবেশ করে 2, 4, 6 ট্রাইনাইট্রো অ্যানিলিন তৈরি করে। এটা হচ্ছে অ্যানিলিনের হ্যালোজেনেশন। এবার একটা ছোট্ট প্রশ্ন দেখি, যে অ্যামিন গ্রুপ অর্থপ্যারা নির্দেশক হলেও আমরা আগেই জেনেছি যে অ্যামিন গ্রুপটা হচ্ছে NH2 গ্রুপটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এটা যদি অর্থপ্যারা নির্দেশক হয় তারপরে দেখা যায় এনিলিনে যখন নাইট্রেশন হয় সেই নাইট্রেশনের মেটা অবস্থানে ঘটে। আমরা কিন্তু ফেনলের ক্ষেত্রে নাইট্রেশনে দেখেছিলাম অর্থপ্যারা অবস্থানেই নাইট্রেশন হয়েছে,
কিন্তু অ্যামিনের ক্ষেত্রে দেখা যায় মেটা অবস্থানে নাইট্রেশন ঘটে। তাহলে কেন এই ব্যতিক্রমটা হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা। কারণ নাইট্রেশনের সময় অ্যাসিডের হাইড্রোজেন আয়ন অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে। আমরা যে নাইট্রেশনটা করব অ্যামিনের, অ্যানিলিনের যে নাইট্রেশনটা হবে সেটা গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে হয়। এই অতি শক্তিশালী অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়ায় অ্যানিলিনটা প্রথমে একটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, N+NH3। এই N+NH3 যে আয়নটা তৈরি হলো, এই মূলকটা হচ্ছে একটা মেটা নির্দেশক। যেহেতু এটা মেটা নির্দেশক, এ কারণে আমাদের নাইট্রিক অ্যাসিডের নাইট্রেশনের কারণে যে নাইট্রো গ্রুপটা এখানে যুক্ত হবে বেনজিন বলে, সেটা মেটা পজিশনে এসে যুক্ত হয়। অর্থ এবং প্যারা পজিশনটা এখানে খালি থাকবে। যদি অ্যামিনের নাইট্রেশনটা করতাম, অ্যামিনের ক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল যে ফেনলের ক্ষেত্রে যেটা হয়েছিল, ফেনলে আমরা যখন ডাইরেক্ট নাইট্রিক অ্যাসিড দিয়ে নাইট্রেশন করেছি, ফেনলের অর্থ এবং প্যারা অবস্থানে আমাদের NH2 গ্রুপটা যুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু অ্যানিলিনের ক্ষেত্রে যেহেতু এখানে NH2 গ্রুপের সাথে অ্যাসিডের H+ বিক্রিয়া করে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, এবং এই যে আয়নটা তৈরি হয়েছিল সেই আয়নটা হচ্ছে একটা মেটা নির্দেশক। আমরা আগেই বলেছি বেনজিন বলয়ের সাথে যেই সকল মূলক যুক্ত থাকার কারণে প্রতিস্থাপকরা কোথায় যুক্ত হবে সেটা নির্ধারিত হয়, তাদেরকে আমরা অর্থ, প্যারা এবং মেটা নির্দেশক বলবো। অ্যানিলিনিয়াম আয়ন যেহেতু নিজেই মেটা নির্দেশক, এ কারণে তার উপস্থিতির কারণে নাইট্রোমূলকটা এখানে মেটা অবস্থানেই যুক্ত হবে। কিন্তু ফেনলের ক্ষেত্রে কী হয়েছিল? ফেনলের ক্ষেত্রে এ ধরনের কোনো আয়ন সৃষ্টি হয়নি, এবং OH গ্রুপটার উপস্থিতির কারণে অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রন ঘনত্ব বেশি বৃদ্ধি পাওয়ার কারণে নাইট্রোমূলকটা অর্থ এবং প্যারা অবস্থানেই যুক্ত হয়েছিল। কিন্তু অ্যানিলিনিয়াম যেহেতু মেটা নির্দেশক, এ কারণে নাইট্রো গ্রুপটা এখানে মেটা পজিশনেই যুক্ত হবে। মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়েছে। এবার আমরা দেখব অ্যানিলিন থেকে অর্থ নাইট্রো অ্যানিলিন এবং প্যারা নাইট্রো অ্যানিলিন প্রস্তুত। অ্যানিলিনের সাথে অ্যানিলিন অথবা ফিনাইল অ্যামিনকে প্রথমে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইট, অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইট এর মিশ্রণে যখন আমরা অ্যাসিটাইলকরণ করা হয়, তখন এটা ফিনাইল অ্যাসিটানিলাইডে পরিণত হয়। অ্যামিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের যখন বিক্রিয়া হচ্ছে, তখন অ্যাসিটানিলাইড তৈরি হচ্ছে। অর্থাৎ NH গ্রুপটা এখানে হাইড্রোজেনটা রিপ্লেস হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে, এখান থেকে হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে চলে যাচ্ছে, এবং এই মূলকটা CH2CO মূলকটা এখানে এসে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে অ্যাসিটেনিলাইট। উৎপন্ন অ্যাসিটেনিলাইটকে যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রেশন করা হচ্ছে, তখন আমাদের তৈরি হয়েছে অর্থ নাইট্রো অ্যাসিটেনিলাইট এবং প্যারা নাইট্রো অ্যাসিটেনিলাইট। অর্থ এবং প্যারা নাইট্রো অ্যাসিটেনিলাইটকে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যখন পাতন করা হচ্ছে, তখন আমরা অর্থ নাইট্রো অ্যানিলিন এবং প্যারা নাইট্রো অ্যানিলিনকে পাচ্ছি। আমরা একটু বিক্রিয়াটা যদি আবার একটু সামারি করে দেখুন, অ্যানিলিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় প্রথমে আমরা অ্যাসিটানিলাইট তৈরি করতে পারছি। অ্যাসিটানিলাইটের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড নাইট্রেশনের ফলে অর্থ নাইট্রো অ্যাসিটানিলাইট এবং প্যারা নাইট্রো অ্যাসিটানিলাইট দুইটা আলাদা প্রোডাক্ট তৈরি হচ্ছে। এমন এই দুইটা প্রোডাক্টের মিক্সচারকে যখন আমরা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করছি, তখনই আমরা পেয়ে যাচ্ছি অর্থ নাইট্রো অ্যানিলিন। অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ চলে গিয়েছে, অর্থ নাইট্রো অ্যানিলিন এবং প্যারা নাইট্রো অ্যানিলিন। আমরা কিন্তু যখন অ্যানিলিনের সরাসরি নাইট্রেশন করি, তখন আমরা অর্থ এবং প্যারা নাইট্রো অ্যানিলিন পাই না, আমরা মেটা নাইট্রো অ্যানিলিন পেয়েছি। আগের যে বিক্রিয়াটা তোমরা একটু খেয়াল করো কেন, কারণ যদি এটাকে এসিটিও মাধ্যমে করা হয়, তখন এসিটিও মাধ্যমে করলে অ্যানিলিনিয়াম আয়নটা তৈরি হয়, যেটা মেটা নির্দেশক। এ কারণে আমরা অর্থ এবং প্যারা নাইট্রো অ্যানিলিন পাই না। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে হবে? সেক্ষেত্রে আমাকে প্রথমে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যাসিটানিলাইট তৈরি করতে হবে, পরবর্তীতে সেই অ্যাসিটানিলাইটকে নাইট্রেশন করতে হবে। তখন নাইট্রেশন করলে আমরা অর্থ নাইট্রো অ্যাসিটানিলাইট, প্যারা নাইট্রো অ্যাসিটানিলাইটের একটা মিশ্রণ পাবো, এবং সেই মিশ্রণকে আমি যখন ক্ষারীয় দ্রবণে আদ্র বিশ্লেষণ করব বা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে আদ্র বিশ্লেষণ করছি, তখন আমাদের আর অ্যাসিডের প্রভাবটা তখন থাকছে না, এবং তখন সহজেই নাইট্রো গ্রুপটা, যেহেতু অ্যামিন গ্রুপটা উপস্থিত থাকছে এখানে, অ্যামিন গ্রুপের সাথে অর্থ নাইট্রো অ্যানিলিন তৈরি করছে এবং প্যারা নাইট্রো অ্যানিলিন তৈরি করছে। এখান থেকে প্রশ্ন আসে, অ্যানিলিন থেকে অর্থ নাইট্রো অ্যানিলিন এবং প্যারা নাইট্রো অ্যানিলিন তৈরি করে দেখাও।
এবং NH2 গ্রুপের উপস্থিতি থাকার থাকলেও অ্যানিলিন গ্রুপে কেন মেটা নাইট্রোঅ্যানিলিন তৈরি হয়, এই দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই জায়গা থেকে। আমরা ফেনলের নাইট্রেশনটা দেখেছিলাম। ফেনলের সাথে যখন নাইট্রেশন হচ্ছে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল তৈরি হয়। ফেনল থেকে কিভাবে পিক্রিট অ্যাসিড তৈরি করা যায় দেখো, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের সাথে ফেনলের বিক্রিয়ায় নাইট্রো গ্রুপ দ্বারা ফেনলের বেনজিন বলের প্রতিস্থাপন ঘটে এবং 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অথবা পিক্রিক অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে একসাথে দেখা যায় ফেনল 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অথবা পিক্রিক অ্যাসিড, যেটা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। এটা আমরা ফেনল থেকে তৈরি করতে পারি। প্রশ্ন আসতে পারে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করে দেখো, বা ফেনলের নাইট্রেশন। ফেনলের নাইট্রেশনে দেখো, বেনজিনের নাইট্রেশন 60 ডিগ্রি সেন্টিগ্রেডে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কার্বনাইট্রিক অ্যাসিডে ফেনলের নাইট্রেশন ঘটে, ফলে অর্থ এবং প্যারানাইট্রো সমান উৎপন্ন হয়। এতে প্রমাণিত হয় হাইড্রোজেন মডেল বেনজিন বলের থেকে অনেক বেশি সক্রিয়। এটা হচ্ছে ফেনলের নাইট্রেশন। ফেনলের নাইট্রেশনটা আমরা পড়লাম। আর ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করার জন্য আমরা টেম্পারেচারটাকে উল্লেখ করিনি এখানে, কারণ এখানে হাই হিটে এটাকে হিট দেওয়া হবে। এখানে দেওয়া হয়েছিল 60 ডিগ্রিতে, এই কারণে আমরা অর্থ এবং প্যারার একটা মিশ্রণ পেয়েছিলাম। কিন্তু ফেনল থেকে যখন পিক্রিক অ্যাসিড তৈরি করব, সেখানে 60 ডিগ্রি থেকে অনেক বেশি টেম্পারেচারে হিট দিতে হবে এবং তখনই আমরা ফেনল থেকে পিক্রিক অ্যাসিডকে পাবো। এবার আসো ফেনলের হ্যালোজেনেশন, যেটা আমরা পড়েছি এখানে একসাথে হাজারির বইয়ে। ফেনলের নাইট্রেশন, ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, ফেনলের হ্যালোজেনেশন সম্পর্কে বলা আছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে ফেনলের মধ্যে লাল বর্ণের ব্রোমিন পানি যোগ করলে 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের হলদে সাদা অদক্ষেপ এবং হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে হাইড্রোক্সিলমূলক বেনজিন বলয়ে অর্থ এবং প্যারা অবস্থানগুলোতে অধিক সক্রিয় করে, এটা প্রমাণিত হয়। অর্থাৎ এখান থেকে আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় যে কিভাবে বোঝা যায় যে ব্রোমিন মূলকটি বেনজিনের অর্থ এবং প্যারা অবস্থানকে সক্রিয় করেছে, কারণ ব্রোমিন মূলকটা এবং অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হয়েছে, এ কারণে প্রমাণ করা যায় যে এটা সক্রিয়। কারণ আমরা ফেনলের রেজোনেন্স কাঠামো দিয়ে সেটা ব্যাখ্যা করতে পারি। কারণ ফেনলের রেজোনেন্স কাঠামো দেখলেই দেখা যাবে 2,4,6 এই তিনটে অবস্থানই ফেনলের ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, এবং এর কারণেই ব্রোমিনের প্রতিস্থাপনটা এই সক্রিয় অবস্থানগুলোতে ঘটেছে। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা ফেনলকেও শনাক্ত করতে পারি। তাহলে ফেনলের শনাক্তকারী বিক্রিয়া হিসেবে ফেনলের হ্যালোজেনেশনটাকে আমরা জানব, এবং ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করাটা আমরা শিখে নিব, এবং ফেনলের নাইট্রেশনের বিক্রিয়াগুলো। আজকের আলোচনাতে আমরা যে বিক্রিয়াগুলো পড়লাম, সেই বিক্রিয়াগুলো তোমাদের কাছে হয়তো একটু বড় মনে হতে পারে, এবং যে অনুরণী স্ট্রাকচারগুলো পড়েছি সেগুলোও অনেক বড়, কিন্তু আশা করব তোমরা একটু ভেঙে ভেঙে স্ট্রাকচারগুলো বইয়ের পড়াগুলোর সাথে মিলিয়ে একটু বারবার প্র্যাকটিস করবে। বারবার যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় এই বিক্রিয়াগুলোই তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ আলোচনা শোনার জন্য। আশা করব সবাই ভালো থাকবে, পড়াশোনার সাথে থাকবে এবং বাসায় থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।